Now basics of chemistry, chemical bonding. Okay, preliminary some idea are given. So first one, chemical bonding. That is the phenomena of union of two or more atoms involving redistribution of electrons so that each atom involved in bonding acquires stable configuration. In order to gain stability is known as chemical bonding. Okay. তো বেসিক্যালি ধরো দুটো বা তার বেশি অ্যাটমস, টু অর মোর অ্যাটমস দ্যাট শুড বি কম্বাইন্ড টু ইচ আদার বাই ইনভলভিং redistribution of electrons. Okay, so all of the atoms that should be gain the stable electronic configuration and get stability, then they produce the bond in between of them are termed as chemical bonding. মানে কি বলছে, দুটো বা তার বেশি অ্যাটম তারা কি করছে, তাদের মধ্যে যে ইলেকট্রনিক যে কনফিগারেশন হচ্ছে সেই ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে চেঞ্জ করছে, ঠিক আছে। মেবি মিউচুয়াল শেয়ারিং হচ্ছে, মেবি ইলেকট্রন ডোনেটেড হচ্ছে, মেবি ইলেকট্রন কমপ্লিট ট্রান্সফার হচ্ছে, সেটা যে প্রসেসই হোক না কেন তাদের যে আউটার মোস্ট ইলেকট্রন কনফিগারেশন, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা সেটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে তারা নিজেদের মধ্যে এমনভাবে বন্ড ফর্মেশন করছে যে প্রত্যেকে স্টেবল কনফিগারেশন পাচ্ছে, ঠিক আছে। তো এই যে ওভারঅল প্রসিডিওরটা তাদের মধ্যে যে এইভাবে করে বন্ড তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এক নাম্বার হলো তোমার বিভিন্ন রকমের অ্যাটম, তাদের মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশনের চেঞ্জ হচ্ছে, ডিস্ট্রিবিউশনের চেঞ্জ হচ্ছে, তাদের নিজেদের মধ্যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড যাই হোক না কেন বন্ড ফর্মেশন হচ্ছে আর প্রত্যেকে স্টেবল কনফিগারেশন পাচ্ছে। তো এই প্রসেসটাকে বলা হয় কেমিক্যাল বন্ডিং। ওকে, now chemical bonding are basically three types. Okay, so one is ionic bonding, other is covalent bonding, other is coordinate bonding. Okay, but somehow metallic bonding is also there. Okay, so ionic bonding there should be complete transfer of electrons. Covalent bonding that must be mutual sharing. Coordinate bonding there should be donor acceptor there, donor that should be give the electron density and acceptor that should be take it. Okay, next of metallic bonding, that should be seen in the metals, there must be electron C models are there. Okay, and you may call that is hydrogen bonding maybe, but hydrogen bonding actually not a bonding, that is a interaction. অক্সিজেন ফ্লুরিন নাইট্রোজেন এটার সঙ্গে কী হয়, হাইড্রোজেনের ইন্টারাকশন হয়, এদের মধ্যে কিন্তু বন্ড ফর্মেশন হয় না। যে ইন্টারাকশনটা হয় ওটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং ইজ নট এ বন্ড, ইট এ ইন্টারাকশন। Okay, okay, so ionic bond formed by the complete transference of an electron or electrons from one atom to another atom is known as electrovalent or ionic bond. Maybe একটা বা একের বেশি একাধিক ইলেকট্রন that should be transferred from one atom to other. By this complete transference of electrons, the bond formation can be take place and this bond are termed as ionic bond. Okay, suppose okay, okay, suppose Na plus Na is there, so that is NS 1s2 2s2 2p6, I think lithium sodium, right? Lithium is 2s1, so sodium will be hydrogen lithium sodium. Okay, hydrogen is 1s1, lithium is 2s1 and sodium is 3s1. Okay, 3s1, so this should be 3s1. Okay, 2p পরে 2d নেই, তো আমার এটা নিয়ে ব্যাপার নেই। এবার Cl এর ক্ষেত্রে কি থাকে, ফ্লুরিন ক্লোরিন, ফ্লুরিনে কত থাকে p7, 2p7। ওকে, যেহেতু 1p বলে এক্সিস্ট করে না 2p7, তো এটা 3p7 হবে, ঠিক আছে। আমি আর এত কিছু লিখছি না, এটা 3p7। এবার দেখো সোডিয়ামের ক্ষেত্রে এটা হলো কমপ্লিট শেল ইলেকট্রন কনফিগারেশন, ঠিক আছে, যার মধ্যে আউটার মোস্ট অরবিটাল হলো 2, এই যে n = 2 হলো আউটার মোস্ট অরবিটাল, এদের মধ্যে কি হচ্ছে 2 আর 6 হচ্ছে 8 ইলেকট্রন কনফিগারেশন। ওকে, এক্সট্রা কি পড়ে রইলো, এই একটা ইলেকট্রন, ঠিক আছে।
আর উই নো ফর দ্য মেন ব্লক এলিমেন্টস এস অ্যান্ড পি ব্লক, এদের ক্ষেত্রে অক্টেট ইজ মাস্ট ইম্পর্টেন্ট। 8 ইলেকট্রন কনফিগারেশন ওদেরকে স্টেবিলিটি দেয়। যেমন কমপ্লেক্সের ক্ষেত্রে, যেমন ট্রানজিশন মেটাল এলিমেন্টসের ক্ষেত্রে তাদের মধ্যে 80 ইলেকট্রন কনফিগারেশন স্টেবিলাইজড করে, যার জন্য ডেভেলপ হচ্ছে 80 ইলেকট্রন কনফিগারেশন রুল, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল। ওকে, তো সেটা কমপ্লেক্সের যেতে আমি যাচ্ছি, ট্রানজিশন মেটালের ক্ষেত্রে যাচ্ছি। কিন্তু মেন ব্লক এলিমেন্টস যেগুলো এস অ্যান্ড পি, বিশেষ করে লাইটার এলিমেন্টস, তাদের ক্ষেত্রে কী হয়, 8 ইলেকট্রন কনফিগারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 8 ইলেকট্রন কনফিগারেশন দে অলওয়েজ try to attain the 8 electron configuration. Okay, so এখানে 2 আর 6 8 ইলেকট্রন কনফিগারেশন আছে। এক্সট্রা কি পড়ে এলো, এই 3s1। ওকে, এবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো, ক্লোরিনের ক্ষেত্রে 3p7 আছে। 3p7 আগে কি ছিল, 3p7 সরি এটা 3p5। ওকে, 7 না, আর এখানে 3s2। হ্যাঁ, তো এখানে আমার কত লাগবে, এখানে আমার এক্সট্রা একটা ইলেকট্রন লাগবে 3p6 করার জন্য। তাহলে ও কি করবে, ও করবে এখান থেকে ইলেকট্রন ট্রান্সফার করবে। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সফার ফ্রম সোডিয়াম টু Cl। ওকে, সো নাও এনে কি করবে, এনে একটা ইলেকট্রন ছাড়বে, তাহলে কি তৈরি হবে, Na প্লাস প্লাস ইলেকট্রন। Cl কি করবে, একটা ইলেকট্রন নিবে, সরি একটা ইলেকট্রন নিবে, তাহলে কি হবে, Cl মাইনাস হবে। ঠিক আছে, তাহলে এই Na প্লাস আর Cl মাইনাস, দে আর ক্যাটায়ন আর they are anion. That's why in between of cation and anion there should be electrostatic attraction is there, and they combine to produce ultimately NaCl. Okay, so NaCl is a ionic compound. Okay, বোঝা গেল। n এর ক্ষেত্রে কি আছে, 1s2 2s2 2p6 আছে, 3s1 3s1 will be extra। যদি outermost orbital বলো তাহলে 2s2 2p6, that must be total of 8 electrons are there. Okay, so Cl এর ক্ষেত্রে কি হয়, 3s2 3p5, so there should be 3s2 3p5, total of 7 electron in outermost shell. So Na does not require its extra electron which is present in its cell, and Cl required 1 electron to fulfill its octet configuration. কি বলতে যাচ্ছি, এনের কাছে এক্সট্রা ইলেকট্রন আছে যেটা ও মোটেও ওর কাজে লাগছে না, ওকে স্টেবিলিটি দিচ্ছে না। Cl এর কাছে একটা এক্সট্রা ইলেকট্রন লাগবে, সেই এক্সট্রা ইলেকট্রন পেলে Cl কি হবে, স্টেবিলাইজড হবে। সাপোজ আমি বলছি কোনো বিয়ে বাড়িতে তো কেউ খেতে গেছে, তো কারো কাছে এক্সট্রা হয়তো হয় না, এক্সট্রা রসগোল্লা আছে, তো আরেকজনের কাছে হয়তো নেই, সে চাচ্ছে। ঠিক আছে, তো তখন কী হয়, বন্ধু একজন বন্ধুকে দিয়ে দেয়, নে ভাই আমার কাছে 2টো রসগোল্লা আছে, তোর কাছে একটাও নেই, আমার থেকে একটা নিয়ে নে। লাইক ফর এক্সাম্পল Na প্লাসের, এনের ক্ষেত্রে এক্সট্রা একটা ইলেকট্রন আছে যেটা ওকে স্টেবিলাইজেশন হতে দিচ্ছে না। এবার উল্টো দিকে Cl এর ক্ষেত্রে একটা এক্সট্রা ইলেকট্রন লাগবে, যার জন্য ও স্টেবিলাইজেশন পাবে। ঠিক আছে, তো ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, যার জন্য কী করলো, Na একটা ইলেকট্রন ছেড়ে Na প্লাস তৈরি করলো, Cl ওই ইলেকট্রনটা নিয়ে Cl মাইনাস তৈরি করলো। নাও two oppositely charged species are developed, that is one cation one anion, and when oppositely charged species are there, so there must be always a attraction force is there. So due to this attraction they combine to each other and produce the ionic or electrovalent bonds, that is NaCl. NaCl, that is ionic compounds is produced. Okay, তো এটা আমি বললাম। এবার তো অপোজিট চার্জ আয়ন্স আর হেল্ড টুগেদার বাই কুলম্বিক ফোর্সেস, সেটাকে আমরা কুলম্বিক ফোর্সও বলতে পারি, একটু স্ট্যাটিক ফোর্সও বলতে পারি। ওকে, 2Na সলিড, দ্যাট ইজ Cl2 গ্যাস, এখান থেকে তৈরি হবে 2Na প্লাস Cl মাইনাস সলিড। এটা কীভাবে বোঝায়, এটা সাথে যে বন্ড হেভার সাইকেল ওইটা দিয়ে এটা বোঝায়, যে তোমার সলিড থেকে গ্যাস করবে, গ্যাস থেকে আয়নাইজেশন এনার্জি, তারপরে এনথালপি, এরকম অনেক চেঞ্জ করে 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 NaClটা তৈরি হয়। ঠিক আছে, আয়নিক সলিডস আর ব্রিটল, সলিবিলিটি লাইক ডিসলভ লাইক, মানে যে যেখানে যেমন সে সেখানে তেমনভাবে ডিসলভ হবে। লাইক ফর এক্সাম্পল আমরা কি হয়, লাইক ডিসলভ লাইক মিন্স কেমন, সিমিলার ম্যানার পিপল মেক ফ্রেন্ডশিপ উইথ দ্য সিমিলার ম্যানার অফ
পিপল লাইক ফর এক্সাম্পল কোনো একটা মানুষ শান্ত, ঠিক আছে, সে দেখা যাচ্ছে সে শান্ত একটা ফ্রেন্ডকেই প্রেফার করছে, আরেকটা মানুষ খুব দুষ্টু, তো সে আরেকটা দুষ্টু মানুষকে প্রেফার করছে। এই জিনিসটা যখন হচ্ছে এটাকে বলা হচ্ছে লাইক ডিসলাইক। যেমন পোলার কম্পাউন্ডস যার মধ্যে কিছুটা হলেও পোলারিটি আছে বা পজিটিভ নেগেটিভ চার্জ আছে, ওরা সবসময় পোলার মিডিয়ামকেই প্রেফার করবে ফর ডিজলভ টু দেম, ওকে। আর নন পোলার সবসময় নন পোলার মিডিয়ামে ডিসলভ হবে। তো এই প্রসেস, এই ব্যাপারটাকে, এই ফ্যাক্টরটাকে বলা হয় লাইক ডিসলভ লাইক। যেহেতু আয়নিক কম্পাউন্ডস দে আর মেড বাই ক্যাটায়ন্স অ্যান্ড আয়ন, দেয়ার ইজ হিউজ পোলারিটি বিকজ দেয়ার ইজ চার্জ সেপারেশন ক্যান বি দেয়ার। যখনই ডিসলভ হবে ও কী হবে, চার্জ ডিসোসিয়েট করতে পারবে, ঠিক আছে, যার জন্য ও সবসময় পোলার মিডিয়ামকে প্রেফার করবে, ঠিক আছে। যারা কোভ্যালেন্ট কম্পাউন্ড তারা মোস্ট অফ দ্য কেসেস দে আর নন পোলার, দ্যাটস ওয়াই ওরা নন পোলার মিডিয়ামকে প্রেফার করবে। So that is non-polar dissolve in non-polar medium and polar dissolve in polar medium. Polar are most of the cases, ionic compounds are polar, they always preferable for polar medium, as for example water, as for example alcohol, so on, okay. Now ionic compounds have high melting point, okay. Melting point will be high because their charge is proportional to electrostatic attraction and proportional to melting point. Charge যত বেশি হবে তত বেশি ওদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স হবে, তত বেশি বাইন্ডিং হবে, তো ওদের মেল্ট করতে গেলে প্রচুর পরিমাণে এনার্জি প্রোভাইড করতে হবে। দ্যাটস ওয়াই চার্জ ইজ প্রপোর্শনাল টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন প্রপোর্শনাল টু মেল্টিং পয়েন্ট, ওকে। এবার সাইজ যত বড় হবে তত ইনএফেক্টিভ ওভারল্যাপ হবে। সাপোজ আমি কোথায় দেখাবো, আবার আমাকে এটাতে যেতে হবে। As for example, আচ্ছা এখানে একটা ওভারল্যাপ আছে ভালো, রাইট, এফেক্টিভ ওভারল্যাপ ধরো, এটা হলো এফেক্টিভ ওভারল্যাপ। ওভারল্যাপ, ঠিক আছে, কিন্তু এটাই যদি অনেক বড় সাইজ হয়ে যায়, দেখো এটা কি এফেক্টিভ ওভারল্যাপ, এটা হলো ইনএফেক্টিভ ওভারল্যাপ। সাইজ যত বড় হবে তত কী হবে, ওভারল্যাপ রিজিয়নটা কমবে, বাইন্ডিং তত কম হবে, তাহলে কী হবে, মেল্টিং পয়েন্টও ড্রপ করবে, ঠিক আছে, তাহলে ইনএফেক্টিভ ওভারল্যাপ, ঠিক আছে, ইনএফেক্টিভ ওভারল্যাপ। তাই সাইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। সাইজ যত বাড়বে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সটা কম হবে, বিকজ ওদের মধ্যে বাইন্ডিংটা অত ভালো হবে না। এটা যদিও তোমার আয়নিক বন্ড, তবুও যে ইন্টারাকশনটা হয় এটা আমি কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে বেশি ফিজিবল, এই যেটা আমি দেখালাম এটা কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে বেশি ফিজিবল, কারণ সেক্ষেত্রে তোমার মিউচুয়াল শেয়ারিং হয়, একটা ওভারল্যাপ রিজিয়ন হয়, কিন্তু তা সত্ত্বেও ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনও কিন্তু সিমিলারলি কী হয়, সাইজ বাড়লে কমে যায়, ড্রপ করে, দ্যাটস ওয়াই মেল্টিং পয়েন্টও ডিক্রিজ করে, ঠিক আছে। এটা ভালো বোঝা যায় বাই ফাজান্স রুল, ঠিক আছে, ওকে। ফাজান্স রুলও কিন্তু আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রেই পড়ে। আয়নিক কম্পাউন্ডে কতটা কোভ্যালেন্সি জেনারেট করে সেটা দ্যাট শুড বি এক্সপ্লেন বাই ফাজান্স রুল, ওকে। ওকে, নেক্সট ওয়ান, বোঝা গেল। তাহলে যত সাইজ বাড়বে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু ডিক্রিজ করবে, কারণ ওদের মধ্যে যে ইন্টারাকশনের যে ইন্টিগ্রালটা, যে জায়গাটায় ওদের ইন্টারাকশনটা হবে সেটা ডিক্রিজ করে, অতটা ইন্টারাকশনটা হয় না, যার জন্য মেল্টিং পয়েন্ট কী হয়, ড্রপ করে। আর চার্জ যত বেশি হবে অ্যাট্রাকশন ফোর্স তত বেশি হবে, তত ভালো বাইন্ড করবে, ওরা সহজে মেল্টই করতে যাবে না, দ্যাটস ওয়াই মেল্টিং পয়েন্ট অনেক বেশি হবে। নেক্সট আয়নিক কম্পাউন্ডস, এটা আমি বললাম চার্জ প্রপোর্শনাল টু হার্ডনেস, যত বেশি চার্জ হবে তত হার্ডনেসটা বেশি হবে, ঠিক আছে। ইন্টারআয়নিক ডিস্টেন্স প্রপোর্শনাল টু 1 বাই হার্ডনেস, বা ইন্টারআয়নিক ডিস্টেন্স যত বেশি হবে ওদের মধ্যে ইন্টারাকশন তত কম হবে, দ্যাটস ওয়াই ওদের হার্ডনেসটাও ড্রপ করবে, দ্যাটস ওয়াই ইন্টারআয়নিক ডিস্টেন্স ইনভার্সলি প্রপোর্শনাল টু হার্ডনেস, ইন্টারআয়নিক ডিস্টেন্স ইনভার্সলি প্রপোর্শনাল টু হার্ডনেস। কারণ ধরো
কোনো মানুষের সঙ্গে আমরা দীর্ঘদিন কোনো জায়গায় কাজ করছি, আমরা যত ক্লোজলি তাদের সঙ্গে কাজ করব তত বেশি তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হব, রাইট? কিন্তু একটা সময় পর যেমন হয় মানুষ স্কুল ছেড়ে কলেজে যায়, কলেজ ছেড়ে ইউনিভার্সিটি যায়, ইউনিভার্সিটি ছেড়ে আদার কোনো জবে যায়, যত ও যেতে থাকে ও আগের যে মানুষগুলো তাদের থেকে একটু দূরে চলে যায়। যখনই দূরে চলে যায়, দিস ইনফ্লুয়েন্সেস দ্যাট শুড বি ডিক্রিজেস উইথ দ্য টাইম। ঠিক আছে, সেই ইনফ্লুয়েন্সটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে, কিন্তু আগের মতো অতটা থাকে না। ঠিক আছে, তো সেরকম ইন্টারনিক ডিস্টেন্সেস যত বাড়ে তত কি হয়, দূরত্বটা বাড়ে, অ্যাট্রাকশন ফোর্সটা কমে, দ্যাটস ওয়াই হার্ডনেসটাও কমে যায়, ড্রপ করে যায়। ওকে, নোবেল গ্যাস টাইপ ক্যাটায়ন কনফিগারেশন NH2NP6, দ্যাট ইজ NH2NP6। দেখো এক্ষেত্রে N ইজ ফিক্সড, আমি কখনোই ধরবো না 1s2 2s2 2p6, ধরবো না, কারণ 1s ইজ দ্য ডিফারেন্ট শেল, okay, and 2s 2p is another shell, because 2s 2p that is for n equal to 2 and 1s n equal to 1, so shell that should be changed. Okay, so we have to consider the outermost shell means the one that is 1s only, অথবা 2s 2p only, অথবা 3s 3p 3d only, like that. পরের শেলটাকে বা আগের শেলটাকে আমরা ধরবো না, পরের যে ভ্যাকেন্ট শেলটা সেটাকে ধরবো না, আগের যে ফিল আপ শেলটা সেটাকেও ধরবো না, আউটার মোস্ট শেলকে ধরবো। সেই আউটার মোস্ট ভ্যালেন্স সেলে যদি NH2NP6 টাইপ, দ্যাট ইজ টোটাল অফ অক্টেট ইলেকট্রন কনফিগারেশন যদি থাকে, সেটাকে বলা হয় নোবেল গ্যাস কনফিগারেশন, বিকজ নিয়ন নিজে ওটা শো করে। ঠিক আছে, হ্যাঁ হিলিয়াম শো করে 1s2, সেই জন্য হাইড্রোজেন পাশে আছে 1s1, ও সবসময় চেষ্টা করবে 1s2 কনফিগারেশন লাভ করার জন্য। ঠিক আছে, কিন্তু নিয়নের কাছে কি আছে, সোডিয়াম আছে, তো সোডিয়াম সবসময় চেষ্টা করবে কী হবে, নিয়নের কনফিগারেশন লাভ করার জন্য। ঠিক আছে, তো নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করার জন্য প্রত্যেকটা এলিমেন্ট চেষ্টা করে, আর যারা লাইটার এলিমেন্ট ওরা অক্টেট ফিল আপ করার চেষ্টা করে, যারা ট্রানজিশন এলিমেন্ট বা হায়ার হেভিয়ার এলিমেন্ট তারা 80 ইলেকট্রন কনফিগারেশন লাভ করার চেষ্টা করে, যারা হাইড্রোজেন 1s2 কনফিগারেশন লাভ করার চেষ্টা করে। ওকে, so noble gas type cation configuration NH2NP6 are harder than cations with pseudo noble gas type or non-noble gas type or other configuration. Okay, so noble gas type cations are more harder than pseudo noble and non-noble gas. pseudo noble যারা নোবেল গ্যাস ক্যারেক্টারিস্টিক্সের মতোই শো করে কিন্তু অ্যাকচুয়ালি নোবেল গ্যাস কনফিগারেশন নাই যাদের। ঠিক আছে, now conductivity, that is mobility of ions, ionic solid, that is very poor mobility, very poor. Ionic liquid, that should be good. Aqueous solution, that should be good, because ionic compound যখন সলিড অবস্থায় থাকে তখন কি হয়, ওদের মধ্যে এনাফ ইন্টারাকশন থাকে, এনাফ ভালো বন্ডিং থাকে, ওরা কি হয় ডিসোসিয়েট হয় না, ওরা একটা ল্যাটিস হিসাবে বা থাকে, যার জন্য কি হয় ওরা তখন কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন হিসেবে থাকে না, ওরা একটা বন্ডিং হিসাবে একটা ফ্রেমওয়ার্ক হিসেবে থাকে, তখন ওরা কি হয় কন্ডাক্ট, কোনো আয়নের মোবিলিটিও হয় না, ইলেকট্রন কন্ডাক্টিভিটিও ওরা ভালো দেখায় না। ঠিক আছে, পুয়ার হয়। ঠিক আছে, কিন্তু যখনই ওরা লিকুইড স্টেটে যায় বা মোল্টেন স্টেটে যায় বা অ্যাকোয়াস সলিউশনে যায়, দে আর ডিসোসিয়েটেড টু ক্যাটায়ন অ্যানায়ন, বিকজ ওই পরিমাণ ল্যাটিস এনার্জি কী হয় বেক করে যায়, ল্যাটিসটা বেক করে যায়, দ্যাটস ওয়াই দে আর easy to mobility, that must be increases, electron conductivity that also increases. Okay, next, when molten the ions are free to move out of the lattice structure, that's why they are able to carry the electron charge towards itself. Okay, next one, cation positive ions move towards a negative electron. Always remember যখন ইলেকট্রোলাইটিক সেল ইউজ করবে, গ্যালভানিক সেল ইউজ করবে, তখন সবসময় দেখবে ক্যাটায়ন সবসময় তার অপোজিট চার্জযুক্ত ধাতব পাত্রের দিকে মানে ইলেকট্রনের দিকে যাবে, আর অ্যানায়ন সবসময় অপোজিট চার্জযুক্ত ইলেকট্রনের দিকে যাবে। ঠিক আছে, তা যদি ক্যাটায়ন যায়, ক্যাটায়ন পজিটিভ চার্জ অলওয়েজ গো টু নেগেটিভলি চার্জ ইলেকট্রন, দ্যাট ইজ ক্যাথোড, and anions that is negative charge always move towards the positively charged electron, that is anode. Okay, when an ionic solid is dissolved in water to form an aqueous solution, water solution ke bola hai aqueous solution. Okay, and the ions are released from the lattice structure, are free to move, and so the solution conduct electricity, that just like of molten liquid ionic compound. Okay, যেহেতু ল্যাটিসটা ব্রেক করে, they are dissociated in corresponding ions, so they are able to freely move, so mobility increases and they can carry the electrons towards itself, so electron conductivity that must be increases. Okay, now ionic compounds, that is electron configuration, calcium 2 plus 3s2 3p6, hardness maximum hardness
দেন CdF2, that is CD2 plus 4s2 4p6 4d10। দেখো সিউডো নোবেল গ্যাস বলতে কি বোঝাচ্ছে, এই যে 18 কনফিগারেশন, 18 কনফিগারেশন আমরা বলতে পারি সিউডো নোবেল গ্যাস। আর নন নোবেল গ্যাস তো জানোই, যাদের নোবেল গ্যাস কনফিগারেশন হয় না, ঠিক আছে। তো তাদের থেকেও কিন্তু যারা নোবেল গ্যাস অ্যাকচুয়ালি অক্টেট কনফিগারেশন, তারা অনেক বেশি হার্ডার হয়। CO2 নোবেল গ্যাস আর 80 ইলেকট্রন কনফিগারেশন, বা নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন দ্যাট ইজ 36। এইগুলো এভিটি অ্যাটমিক নাম্বারকে জাস্টিফাই করে, 80 ইলেকট্রন কনফিগারেশনকে জাস্টিফাই করে, আর টার্মটা CO2 নোবেল গ্যাস ওদেরকে নোবেল গ্যাসের মতোই ট্রিটেড হয়। কিন্তু তবুও যারা অক্টেট ফিল আপ করে তাদের হার্ডনেস অনেক বেশি হয়। ওকে, এবং কোভ্যালেন্ট বন্ড, a type of chemical bond in which there is a mutual sharing of electrons between two atoms is called covalent bond. সাপোজ কোনো ভাই বোনের ক্ষেত্রে বাবা এসে কি করলো, একটা আপেল দিল, নে তোরা ভাগ করে খা, ঝগড়া করবি না, ঠিক আছে। এবার দুই ভাই বোন কী করলো, ওটাকে মাঝখান দিয়ে চাকু দিয়ে কাটলো, কেটে দুটো পিস করলো, দুজনে ভাগাভাগি করে খেলো। ভাই আমি গোটা আপেলটা তোকে দিব না, আর গোটা আপেলটা আমি একাও খাবো না, এটা আমরা মিউচুয়াল শেয়ারিং করবো। দিস টাইপ অফ বন্ডস আর টার্মড অ্যাজ কোভ্যালেন্ট বন্ডিং। ওকে, তার মানে প্রত্যেকটা অ্যাটম দে আর কম্বাইন টু ইচ আদার বাই মিউচুয়াল শেয়ারিং অফ দেয়ার আউটারমোস্ট শেল ইলেকট্রনস। ওদের আউটারমোস্ট শেলে নিশ্চয় ইলেকট্রন ঘাটতি আছে, ঠিক আছে, যার জন্য ওরা কী হবে, মিউচুয়াল শেয়ারিং করবে, মিউচুয়াল শেয়ারিং করে বন্ড ফর্মেশন করবে। এবার এই ক্ষেত্রে মনে রাখবে কোভ্যালেন্ট বন্ড মোস্ট অফ দ্য কেসেস কার্বনের ক্ষেত্রে সবসময় কোভ্যালেন্ট বন্ড হয়। কেন হয়, কার্বন ওর ভ্যালেন্সি চার্জ শো করে, ঠিক আছে। এবার অক্টেট ফিল আপ করার জন্য ওর আরও 4টা ইলেকট্রন লাগবে। তো ওকে এতটা ওর পক্ষে সম্ভব না যে 4টা ইলেকট্রন ওর আউটারমোস্ট শেলে নিবে অ্যান্ড 4- ডেভেলপ করবে, সেটা ওর পক্ষে সম্ভব না, ঠিক আছে। তাহলে আরেকটা কী চান্স হতে পারে, ও 4টা ইলেকট্রন দিয়ে দিতে পারে, কিন্তু ও 4টা ইলেকট্রনও দিতে পারবে না, সেটাও ওর পক্ষে খুবই ডিফিকাল্ট। 4 পজিটিভ করা ওর পক্ষে সম্ভব না। না আয়নেশন এনথালপি, না ইলেকট্রন গেইন এনথালপি, কোনো দিক দিয়ে ওর পক্ষে কোনোটাই ফিজিবল না। তো ও কী করবে, ও মোস্ট অফ দ্য কেসেস মিউচুয়াল শেয়ারিং করবে টু আদার অফ দ্য অ্যাটমস। প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে মিউচুয়াল শেয়ারিং করে ও এক্সট্রা 4 ভ্যালেন্সি ও পরিপূরণ করবে। বাই দিস ওয়ে অল অফ দ্য মোস্ট অফ দ্য কার্বন ঘটিত যত কম্পাউন্ড মোস্ট আর কোভ্যালেন্ট কম্পাউন্ডস। ওকে, যেমন মিথেনের ক্ষেত্রে কি হয়, মিথেন কার্বন ধর আউটারমোস্ট 4টা ইলেকট্রন আছে, ঠিক আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। এবার কি করবে, কার্বন এগুলো হলো হাইড্রোজেন নিচ্ছে, হ্যাঁ, হাইড্রোজেন বাই দিস মিউচুয়াল শেয়ারিং they produce 1s2 configuration. Okay, that is nearest helium gas configuration. And also carbon take all of this and get 1 2 3 4 and 4টা হাইড্রোজেন থেকে 5 6 7 8 টোটাল অফ 8 ইলেকট্রন কনফিগারেশন কি নেয়, কার্বন। তো এটাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। That is mutual sharing. That is mutual sharing. Okay. So they may be single bond, double bond, triple bond, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো ভ্যালেন্স বন্ড থিওরি, according to this theory, a covalent bond is formed by the overlapping of two atomic orbitals, maybe S, maybe S, maybe S, maybe P. Atomic orbitals, they should be combined to each other. Proper energy and proper symmetry. Their symmetry and property, symmetry and energy that should be matched. Otherwise, they do not combine to each other. Okay. And this theory was given by Hitler and London, extended by Pauling and Slater. Okay. Suppose 1s, so S symmetrically oriented, so there is no directional property in the S orbital, so they are effectively overlap to each other and SS overlap can be feasible. Okay, head on overlap. Okay, SP overlap this and PP, that is PP overlap, that's this, all are basically head on overlap. কিন্তু যদি আমার PP এরকম হয়,
এটাকে বলা হয় ল্যাটারাল ওভারল্যাপ, দ্যাট ইজ মাস্ট বি পাই বন্ডিং। ঠিক আছে, তো ল্যাটারাল ওভারল্যাপ হলে তখন সেক্ষেত্রে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো জেনারেট করে, দ্যাট ইজ ল্যাটারাল ওভারল্যাপ। তো এখানে বন্ড কী কী হয়, এই যে হেড অন ওভারল্যাপ এটাকে আমরা বলবো সিগমা বন্ড, কী বলবো, সিগমা বন্ড। আর ল্যাটারাল ওভারল্যাপকে কী বলবো, পাই বন্ড। আর এছাড়া কী তৈরি হয়, এছাড়া ডেল্টা বন্ড হয়, ফাই বন্ড হয়। ঠিক আছে, এবার সিগমা বন্ড সবসময় মনে রাখবে, সিগমা বন্ড এস অ্যান্ড পি অরবিটাল দিয়ে কম্বিনেশনে হয়। পাই বন্ড মোস্ট অফ দ্য কেসেস পিপি ওভারল্যাপে হয়, and delta basically d orbital and phi basically f orbital. ওকে, যেমন রেনিয়াম 4টে বন্ড, রেনিয়াম এরকম একটা কনফিগারেশন আছে, তো সেটার মধ্যে 4টে বন্ড আছে, এটা ডেল্টা বন্ড বলে। ঠিক আছে, নাও এটা হলো পিপি ওভারল্যাপ, এটা দেখা যায়, এটা হলো পাই বন্ড, এটাকে কী বলা হয়, পাই বন্ড, যেটা আমি বললাম। এবার বন্ড এনার্জি দেখো, হেড অন ওভারল্যাপি দ্যাট ইজ পিপি এনার্জি সবচেয়ে বেশি বন্ড এনার্জি, তারপরে এসপি, তারপরে এসএস, লাস্টে পিপি হলো ল্যাটারাল ওভারল্যাপিং। কেন পিপি বন্ডিং হেড অন, প্রত্যেকে কিন্তু সিগমা বন্ড, এটুকু হলো আমার সিগমা বন্ড। পিপি ওভারল্যাপিংয়ে বন্ড এনার্জি বেশি হয় বিকজ পি এর ক্ষেত্রে ডাইরেকশনাল প্রপার্টি অনেক বেশি। তো ওদের কী হয়, তোমার এই লোকটাতে ইলেকট্রন ডেন্সিটি কী হয়, 0 হয়। ঠিক আছে, তো এখানে পজিটিভ হলো, এখানে নেগেটিভ হলো, তো এর সঙ্গে আবার একটা পি অরবিটাল পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো এই যে জায়গাটা, এই জায়গাটার ওভারল্যাপ খুব ভালো হয়, এফেক্টিভ ওভারল্যাপ হয়। দ্যাটস ওয়াই পিপি অরবিটাল ইফ দেয়ার ফেস আর ম্যাচড, সাপোজ প্লাস অ্যান্ড প্লাস দে শুড বি প্রডিউস দ্য বন্ডিং, মাইনাস অ্যান্ড মাইনাস দে শুড বি প্রডিউস দ্য বন্ডিং। প্লাস মাইনাস কিন্তু হয় না, প্লাস প্লাস আর মাইনাস মাইনাস, তো তখন সেক্ষেত্রে ওদের মধ্যে ওভারল্যাপ ইন্টিগ্রালটা অনেক বেশি হয়, অনেকটা রিজিয়ন জুড়ে কি হয়, এফেক্টিভ ওভারল্যাপ হয়। দ্যাটস ওয়াই পিপি হেড অন ওভারল্যাপ বা সিগমা বন্ডিং দ্যাট শুড বি মোর এনার্জেটিক, মোর মানে বন্ড এনার্জি অনেক বেশি হয়। ঠিক আছে, নেক্সট ওয়ান এসপি। এসে যেহেতু ডাইরেকশনাল প্রপার্টি নেই, এস হলো সিমেট্রিক্যাল, অল প্রত্যেকটা জায়গায় সিমেট্রিক্যাল, দ্যাটস ওয়াই ওর ওভারল্যাপটা পিপি ওভারল্যাপের থেকে এসপি ওভারল্যাপটা কম হয়। আর এসএস ওভারল্যাপটাও কম হয়, কারণ এসএস বই যে বললাম ডাইরেকশনাল প্রপার্টি কম, সেই জন্য এসএসের মধ্যে ওভারল্যাপ তো হয় কিন্তু সেটা অতটা ফ্রুটফুল হয় না ফর এসপি অ্যান্ড পিপি। ঠিক আছে, আর ল্যাটারাল ওভারল্যাপ অলওয়েজ উইক, বিকজ এখানে পুরোপুরি ওভারল্যাপ হয় না, এখানে ওভারল্যাপ হয়ই না, এখানে হয় একটা ইন্টারাকশন হয়, যেটা পারপেন্ডিকুলার পি অরবিটাল আছে, সেই পারপেন্ডিকুলার পি অরবিটালগুলোর মধ্যে একটা ইন্টারাকশন হয়, ল্যাটারাল ইন্টারাকশন হয়, যার জন্য কী তৈরি হয়, একটা উইক বন্ড ফর্মেশন হয়, যেটাকে বলা হয় পাই বন্ড। ওকে, তাই সেই জন্যই বলা হয় যে কোনো মাস স্পেকট্রোস্কোপি বা কোনো রিয়াকশানে দেখবে পাই বন্ডটা আগে রিয়াক্ট করে। অ্যাডিশন প্রসেস জানো, অ্যাডিশন এলিমিনেশন এগুলোর ক্ষেত্রে কী হয়, পাই বন্ডটা আগে রিয়াক্ট করে। মাস স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে পাই বন্ডটা আগে ক্লিভ হয়। ঠিক আছে, সিগমা বন্ডটা অনেক পরে ভাঙে। ঠিক আছে, এবার দেখো CLN টাও বন্ড, এখানে N হলো sp2 হাইব্রিডাইজড, তো এই S অ্যান্ড এই দুটো P জুড়ে কী হবে, sp2 হাইব্রিডাইজেশন তৈরি করবে। ঠিক আছে, যেখানে 2s এর দুটো ইলেকট্রন, P এর দুটো ইলেকট্রন, ইলেকট্রন কনফিগারেশন কিন্তু পেয়ারিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, পেয়ারিং যা থাকার তাই থাকছে। দুটো সিঙ্গল অকুপাইড ইলেকট্রন ছিল, সেই সিঙ্গল অকুপাইড ইলেকট্রনই থাকছে, কিন্তু sp2 হাইব্রিডাইজেশন করে একটা হাইব্রিড অরবিটাল জেনারেট করছে। ঠিক আছে, এবার এই যে 2p এটা পারপেন্ডিকুলার হয়ে থাকবে। ঠিক আছে, তো এবার দেখা যাচ্ছে এবার সিএল এর মধ্যে এখানে সিগমা বন্ড ফর্মেশন করছে, এখান থেকেও সিগমা বন্ড ফর্মেশন করছে, আর এই যে ইলেকট্রন একটা ইলেকট্রন বাড়ছে, এই যে একটা ইলেকট্রন বাড়ছে, এই দুটো ইলেকট্রনের মধ্যে কী তৈরি হচ্ছে, পাই বন্ড ফর্মেশন হচ্ছে। বোঝা যাচ্ছে, আমি আবার বলছি, দেখো ভালো করে বোঝো, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, এটার মধ্যে কী হচ্ছে, সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে, এই যে সিগমা বন্ড ফর্মেশন হচ্ছে। আর আর এই যে 2p আর এই যে এই বন্ডটা, এদের মধ্যে কী তৈরি হচ্ছে, পাই বন্ড ফর্মেশন হচ্ছে। ওকে, তো বাই দিস ওয়ে এইভাবে করে বন্ড ফর্মেশন হয়। Now, wave mechanical treatment of VBT, that is valence bond theory. Psi A, psi B are the wave function for any two completely independent non-interacting system A and B. Suppose A and B, two atoms are there and they should be non-interacting. নিজেদের মধ্যে interaction করছে না. They are independent to each other. So, on that case, psi A and psi B are the wave function. So, then wave function always multiplicative quantity. যেমন আমরা বলি না absorbance and transmittance, I think আমার এটা নিয়ে খুব কনফিউশন হয়, একটা হলো মাল্টিপ্লিকেটিভ, একটা হলো অ্যাডিটিভ প্রপার্টি। অ্যাজ ফর এক্সাম্পল কোয়ান্টাম কেমিস্ট্রি, সেখানে ওয়েভ ফাংশন হলো মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি। যদি তুমি কম্বিনেশন বলো,
অনেকগুলো ওয়েভ ফাংশনকে একটা ওয়েভ ফাংশন দিয়ে তুমি সাম আপ করতে চাও, তখন সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়েভ ফাংশনকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমি ওভারঅল ওয়েভ ফাংশনটা পাবো, কারণ ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভ প্রপার্টি, বাট এনার্জি ইজ দ্য অ্যাডিটিভ প্রপার্টি। সাপোজ A, B, C systems are there, their wave function is psi A, psi B, psi C. So overall psi equal to psi A into psi B into psi C. Okay. এবার এনার্জি তো তাদের আলাদা আলাদা, দ্যাট ইজ ই এ ই বি ই সি, সো ওভারঅল এনার্জি ইকাল টু ই এ প্লাস ই বি প্লাস ই সি। ওকে, সো সাই দ্যাট ইজ ওয়েভ ফাংশন ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ কোয়ান্টিটি, এনার্জি ইজ অ্যাডিটিভ কোয়ান্টিটি। ওকে, আর অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্স এটাও অলমোস্ট একই রকম, আমি একটু দেখে নিব, এটা একটা হলো মাল্টিপ্লিকেটিভ, একটা হলো অ্যাডিটিভ প্রপার্টি হয়, ঠিক আছে। নাও psi equal to psi A, psi B, and according to range principle, that is psi equal to C1 psi 1 plus C2 psi 2 plus C3 psi 3, so on. C1, C2, Cn are the various coefficients. Where if psi is normalized, normalized mean psi 1 psi 2 integration of psi 1 psi 2 d tau equal to 1, আর টার্মটা নর্মালাইজড। আর যদি আমার হয় যে psi ইন্টু সাই স্টার ডিটাও ইকুয়াল টু জিরো, দেয়ার টার্ম অ্যাজ অর্থোগোনাল, অ্যান্ড যদি দুটো একসঙ্গেই যদি ফুলফিল আপ করে তো সেটাকে বলা হয় অর্থো নর্মাল সেট। ওকে, তো সেক্ষেত্রে যদি সাই নর্মালাইজড হয়, সো উই হ্যাভ টু সে দ্যাট ইজ C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার ডট 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 Cn স্কোয়ার ইকুয়াল টু 1। নাও লিমিটেশন অফ ভিভিটি, ভিভিটির কিছু লিমিটেশন আছে। এক নম্বর হলো ফেলস টু এক্সপ্লেন দ্য প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার অফ O2। O2-র মধ্যে যে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার আছে এটা শুধুমাত্র মলিকুলার অরবিটাল দিয়েই দেখা যায়, ঠিক আছে। যখন মলিকুলার অরবিটাল আমি করাবো তো সেখানে দেখবে সেখানে কী হবে, ইলেকট্রন আনপেয়ার অবস্থায় থাকছে, কিন্তু ভিভিটি করে যদি তুমি দেখো যে প্রত্যেকটা এরকম খোপ 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 এরকম করে যদি ফিল আপ করো দেখবে ওখানে আনপেয়ার ইলেকট্রনটা অতটা বোঝা যায় না, ঠিক আছে। তো ভিভিটি ক্যান নট এক্সপ্লেন দ্য প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার অফ অক্সিজেন। Fails to explain bonding in electron deficient compounds as well as in metal and intermediate compounds. Electron deficient compounds as well as metal and intermetallic compounds ওদের মধ্যে যে বন্ডিং ক্যারেক্টারিস্টিকটা সেটা ভ্যালেন্স বন্ড থিওরি অতটা এক্সপ্লেন করতে পারে না। নেক্সট ওয়ান ল্যাক্স ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ স্পেসিস। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ভিভিটি দেয় কিন্তু সেটা সব ক্ষেত্রে জাস্টিফাইবল না, অনেক ক্ষেত্রে অনেক ব্যাপার আছে যেগুলো ভিভিটি এক্সপ্লেন করতে পারে না, ঠিক আছে। অ্যান্ড ফেল ইন রেজোনেন্স থিওরি, রেজোনেন্স থিওরিটা অত ভালো এক্সপ্লেন করতে পারে না ভিভিটি, ঠিক আছে। নাও লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, দ্যাট ইজ LCAO থিওরি, দ্যাট ইজ মাস্ট বি psi MO equal to psi A plus minus psi B. প্লাস মিনস ইন ফেস বন্ডিং অ্যান্ড মাইনাস মিনস আউট অফ ফেস, ঠিক আছে। প্লাস আর মাইনাস দুটো আলাদা আলাদা জিনিস বোঝায়। দ্যাট ইজ ইন ফেস যদি দুটো ওয়েভ ফাংশন নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে, দ্যাট ইজ কল psi A প্লাস psi B, অ্যান্ড যদি আউট অফ ফেস হয় psi A মাইনাস psi B। ওকে, আর এটা বেসিক্যালি psi MO ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। যতগুলো অ্যাটমিক অরবিটালস ইনভলভ হবে ইন মলিকুলার অরবিটাল থিওরি, যতগুলো অ্যাটমিক অরবিটালস ইনভলভ হবে ততগুলোই মলিকুলার অরবিটাল ডেভেলপ করবে, ঠিক আছে। এক্ষেত্রে এমন কোনো কথা নেই যে যত বন্ডিং যতগুলো তৈরি হবে অ্যান্টি বন্ডিংও ততগুলো তৈরি হবে, এমন কোনো কথা নেই। মোস্ট অফ দ্য কেসে যতগুলো বন্ডিং হয় ততগুলোই অলমোস্ট অ্যান্টি বন্ডিং হয়, কিন্তু মাঝে মাঝে নন বন্ডিং এসে উপস্থিত হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যতগুলো অ্যাটমিক অরবিটাল থাকবে ততগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হবে। ওকে, নেক্সট ওয়ান psi B equal to psi A plus psi B, so that is termed as in phase bonding, that is called bonding MO, বা আমরা এটাকে বলতে পারি BMO, okay, bonding MO. And psi equal to psi A minus psi B, they are called anti-bonding MO, or that is called as ABMO. Okay, বোঝা গেল। psi B square equal to psi A plus psi B তার স্কোয়ার equal to psi A square plus psi B square plus 2 psi A psi B তার স্কোয়ার, সরি 2 psi A psi B। এটা কি, এটা ওই যে A প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB। ওকে, নাথিং বাট। এবার দেখো এনএইচজি অরবিটাল ডায়াগ্রাম ফর দ্য মলিকুলস আপ টু N2। এবার দেখো এখানে একটা সূত্র আছে, লেস ইকুয়াল 14 অ্যান্ড গ্রেটার দেন 14। 14-এর কম বা 14 হলে তখন এই জায়গাটা দেখবে একটা চেঞ্জ আছে, অলমোস্ট বাকি সব সেম। দ্যাট ইজ 1s-এর ক্ষেত্রে সিগমা 1s নিচে থাকবে, সিগমা স্টার 1s ওপরে থাকবে। 2s-এর ক্ষেত্রে সিগমা 2s নিচে থাকবে, সিগমা স্টার 2sটা উপরে থাকবে। কিন্তু যখনই পি এর মধ্যে আসবে তখন দেখবে লেস ইকুয়াল যদি 14 হয় তখন সেক্ষেত্রে নিচে এখানে আরেকটা খোপ হবে, হ্যাঁ এই জায়গাটায় দুটো খোপ হবে, এই যে এখানে আমি ভুল করে একটা খোপ দিচ্ছি, আরেকটা খোপ হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে psi 2px psi 2py লেস এনার্জেটিক হবে দেন সিগমা 2pz।
সিগমা 2pz কিন্তু মোর এনার্জেটিক হবে ফর লেস ইকুয়াল 14। লেস ইকুয়াল 14 মানে নাইট্রোজেন পর্যন্ত যারা আছে তাদের ক্ষেত্রে কি হয়, যখনই এমো ডায়াগ্রাম করবে বন্ডিং মলিকুলার অরবিটালের ক্ষেত্রে প্রথমে আসবে সাই 2px সাই 2py দেন সিগমা 2pz, তারপরে আসবে পাই স্টার 2px পাই স্টার 2py, তারপরে সিগমা স্টার pz। এই অংশটা প্রত্যেকটা ক্ষেত্রে সেম আছে, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। যখনই গ্রেটার দেন 14 হচ্ছে তখন সবচেয়ে লেস এনার্জেটিক হচ্ছে সিগমা 2pz, ঠিক আছে। আর যখন লেস ইকুয়াল 14 হচ্ছে তখন সবচেয়ে লেস এনার্জেটিক হচ্ছে পাই 2px অ্যান্ড পাই 2py, ঠিক আছে। এটাই হলো ব্যাপার। বন্ড অর্ডার ইজ হাফ অফ বন্ডিং ইলেকট্রনস মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস। বন্ডিংয়ে যতগুলো ইলেকট্রন আছে তার মাইনাস হবে অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস বাই 2। ওকে, এবার বন্ড অর্ডার যত বেশি হবে স্টেবিলিটি তত বেশি হবে। যত বেশি ইলেকট্রন গোজ টু বন্ডিং অরবিটালস তত বেশি সিস্টেমটা স্টেবিলাইজড হবে। যখনই অ্যান্টি বন্ডিংয়ে থাকবে তখনই মনে করবে বন্ড ক্লিভ হওয়ার চান্সেস থাকবে, বন্ড উইক হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। তো বন্ড অর্ডার প্রপোর্শনাল টু স্টেবিলিটি, বন্ড অর্ডার প্রপোর্শনাল টু ডিসোসিয়েশন এনার্জি। ডিসোসিয়েশন এনার্জি আর বন্ড এনার্জির মধ্যে একটা ব্যাপার আছে, বন্ড এনার্জি অ্যান্ড ডিসোসিয়েশন এনার্জি আর ভ্যালু আর সেম বাট দে আর ওয়ান ইজ প্লাস আদার ইজ মাইনাস। ওকে, যেখানে বন্ড এনার্জি বলতে বোঝায় একটা বন্ডের নিজস্ব যে এনার্জিটা যেটা ওর মধ্যে তৈরি হয় ডেভেলপ হয় সেটাকে বলে বন্ড এনার্জি। আর ওটাকে ডিসোসিয়েট করতে গেলে যে পরিমাণ এনার্জি উই হ্যাভ টু প্রোভাইডেড আর টার্ম ডাস বন্ড ডিসোসিয়েশন এনার্জি, কিন্তু ঘুরে ফিরে ওদের ভ্যালু সেমই আসে, কারণ যতটা এনার্জি ও নিজে ক্যারি করে ততটা এনার্জি উই হ্যাভ টু প্রোভাইড, ঠিক আছে। তো সেম জিনিস সেম ভ্যালু বাট দে আর sign convention will be opposite. Okay, the bond energy, that is system which having the energy, and that is this bond dissociation energy which we have to provide to dissociate the bond. Okay, and bond order যত বেশি হবে stability that should be increases, so bond dissociation energy also increases. We have to provide so large amount of energy to break it, and also bond energy also increases. Okay, bond order proportion to bond strength. Similarly bond strength that should be increase, stability যদি ইনক্রিজ হয় bond strength তো নিশ্চয়ই ইনক্রিজ করছে, bond strength যদি ইনক্রিজ না হয় তো স্টেবিলিটি কী করে পাবে, ঠিক আছে। এবার বন্ড অর্ডার অ্যান্টি প্রপোর্শনাল টু রিঅ্যাক্টিভিটি, যখনই বন্ড স্ট্রেংথ বেশি হবে যখনই স্টেবিলিটি বেশি হবে সিস্টেম হোয়েন গোজ টু স্টেবিলাইজড সো দে আর লেস রিঅ্যাক্টিভ। সিস্টেম যখনই স্টেবিলাইজড হবে তখনই ওর রিঅ্যাক্টিভিটি ড্রপ করবে, ঠিক আছে। তো বন্ড অর্ডার দ্যাট শুড বি ইনভার্সলি প্রপোর্শনাল টু রিঅ্যাক্টিভিটি। ওকে, এবার বন্ড স্ট্রেংথ অ্যান্টি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। মনে রাখবে যত বেশি বন্ড লেন্থ হবে তত ওকে ব্রেক করা ইজি হবে। যেমন হয় না গাছের লম্বা ডাল সোজা ডাল ওকে ভাঙতে অনেক সুবিধা, রাইট, কাটতে অনেক সুবিধা লম্বা ডাল, আর যে ছোটো খাটো বেঁকিয়ে বেঁকিয়ে উঠছে তাকে ভাঙা অনেক কঠিন। বলে না সোজা ডালকে আগে কাটা হয়, তো সেরকম জিনিসই হয় যেগুলো বড় বড় লেন্থ হয় ওদের মধ্যে না এফেক্টিভ ওভারল্যাপটা কম হয়, ওদের মধ্যে ইন্টারাকশনটা কম হয়, বন্ডিংটা কম হয়, দ্যাটস এ বড় বড় লেন্থের যে বন্ডগুলো সেগুলো ব্রেক করা অনেক বেশি ইজি হয়। তো বন্ড লেন্থ যত বেশি হবে বন্ড স্ট্রেংথ তত কম হবে, বন্ড স্ট্রেংথ যত বেশি হবে বন্ড লেন্থ তত কম হবে। সো দ্যাটস এ বন্ড অর্ডার, দ্যাটস অ্যাজ বন্ড অর্ডার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ, সো ডেফিনেটলি বন্ড অর্ডার দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। বন্ড অর্ডার যখনই বাড়বে তখনই কী হবে বন্ড স্ট্রেংথ বাড়বে, বন্ড অর্ডার যখনই কমবে বন্ড স্ট্রেংথ কমবে, সেই জন্য বন্ড অর্ডার যখন বাড়বে বন্ড লেন্থ আবার কমে যাবে, ঠিক আছে। যেমন বন্ড স্ট্রেংথ আমার সবচেয়ে বেশি কী হয়, ট্রিপল বন্ড সবচেয়ে বেশি বন্ড স্ট্রেংথ, তারপর পার্শিয়ালি ব্রোকেন ট্রিপল বন্ড, তারপরে ডাবল বন্ড, পার্শিয়ালি ব্রোকেন ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে পার্শিয়ালি ব্রোকেন বন্ড, ঠিক আছে। এবার যখনই তোমার এটা হয়ে গেল বন্ড স্ট্রেংথ, এটা হয়ে গেল বন্ড স্ট্রেংথ, এবার যখনই বন্ড লেন্থ বলবে তখন সেক্ষেত্রে কী হবে উল্টো হয়ে যাবে, তখন সবচেয়ে বেশি বন্ড লেন্থ হবে এই ব্রোকেন বন্ড। ওহো তাই ছিলাম, এই যে ব্রোকেন বন্ড, তারপরে হবে সিঙ্গেল বন্ড, তারপরে হবে পার্শিয়ালি ব্রোকেন বন্ড, তারপরে হবে ডাবল বন্ড, ট্রিপল বন্ড পার্শিয়ালি, তারপরে ট্রিপল বন্ড। এটা হয়ে গেল বন্ড লেন্থ, আর এটা হলো বন্ড স্ট্রেংথ। তো দ্যাট ইজ মাস্ট বি ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে,
If bond order is 0, the molecule is unstable, does not exist. যদি বন্ড অর্ডার 0 হয়, দ্যাট ইজ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন, তার মানে ওর মধ্যে কোনো স্টেবিলাইজেশনও নেই, কোনো অ্যান্টি স্টেবিলাইজেশনও নেই, তাহলে কিছুই নেই, তাহলে অ্যাকচুয়ালি সেই মলিকুলটা এক্সিস্টই করে না, ঠিক আছে। And a positive value of bond order reveals that the molecule is exist and that should be definitely stable. তার মানে ও এক্সিস্ট করে, ও থাকেও, ঠিক আছে, মনে থাকবে। এবার যখনই অ্যান্টিবন্ডিং অ্যান্টিবন্ডিংয়ে চলে যাবে তখনই বন্ডটা উইক হয়ে যাবে, তাহলে সেটা ক্লিভ হওয়ার চান্সেস অনেক বেশি হবে, ঠিক আছে। সেই জন্যই দেখবে অক্সিজেন ও ডাবল বন্ড ও এর ক্ষেত্রে আমার ডাবল বন্ড থাকে, যেহেতু বন্ডিং ইলেকট্রনে এনাফ পরিমাণ ইলেকট্রন থাকে, কিন্তু O2 মাইনাস যখনই হবে তার দুটো ইলেকট্রন কোথায় যাবে, অ্যান্টি বন্ডিংয়ে যাবে, দ্যাটস ওয়াই এই বন্ডটা আর ডাবল বন্ড থাকে না, এটা সিঙ্গল বন্ড হয়ে যায়, এরকম হয়ে যায়, ঠিক আছে, বোঝা গেল। নাও মিউ, এটা হলো আবার আনপেয়ার ইলেকট্রন, মিউ ইকাল টু √ n × n+2, ঠিক আছে, বোর ম্যাগনেটন, মিউ ইকাল টু ম্যাগনেটিক মোমেন্ট, n ইজ দ্য নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন, এছাড়াও এই ক্ষেত্রে আরও অনেক সূত্র ইউজ হয়, এস দিয়ে একটা সূত্র ইউজ হয়, তারপরে তোমার ল্যামডা দিয়ে একটা সূত্র ইউজ হয়, তো সেগুলো আলাদা আলাদা পারপাস আছে। তো মোস্ট ইউজড আর স্পিন অনলি ফর্মুলা, দ্যাট ইজ √ n × n+2 বোর ম্যাগনেটন, ঠিক আছে। এটা হয়ে গেল এমও ডায়াগ্রাম। H2 অ্যাটমিক অরবিটাল, দেখো দুটো অ্যাটমিক অরবিটাল, সো দুটো এমও তৈরি হয়েছে, আর যার মধ্যে একটা হলো ইন ফেস হচ্ছে, সেটাকে বলা হয় বন্ডিং এমও, আর একটা হলো আউট অফ ফেস হচ্ছে, এটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং এমও, ওকে। বন্ড অর্ডার যেহেতু বন্ডিং ইলেকট্রনস মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রনস বাই 2, বন্ডিং ইলেকট্রনে দুটো আছে, অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কিছুই নেই, সো দ্যাটস ওয়াই 2 - 0/2 দ্যাট ইজ ইকুয়াল টু 1, ওকে। যেহেতু 0 নয় সেই জন্য হাইড্রোজেন H2 ক্যান বি এক্সিস্ট। নাও এইচের ক্ষেত্রে এই কনভেনশনটা একটু ভুল আছে, কি ভুল আছে, হাইড্রোজেন থেকে ফ্লুইন ইলেকট্রোনেগেটিভ, তো হাইড্রোজেনের এই পি অরবিটালটা এখানে থাকবে অ্যান্ড এফেরটা এখানে থাকবে, ঠিক আছে। ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হয় তত ওর সিস্টেমের এনার্জিটা কম হয়ে যায়, ঠিক আছে, যদিও এখানে একই সঙ্গে দেওয়া আছে যে ড্রপ করবে, এই জিনিসটা নিচের দিকে থাকবে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, এখানে দেখো, এখানে দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে, তো আলটিমেটলি এমও অফ এইচএফ, এটা কী হয়েছে, এটা এই জায়গাটা আমার একটু গন্ডগোল লাগছে, এটা আমি দেখবো, হ্যাঁ। নেক্সট ওয়ান, এবার দেখো মনে রাখবে ভিএসসি পিআর থিওরি, এটা হলো ভিএসসি পিআর থিওরি, দ্যাট ইজ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই যে লোন পেয়ার রিপালশন বেশি হবে, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশনটা সবচেয়ে বেশি হয়, ম্যাক্সিমাইজ হয়, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার, ঠিক আছে। তাই জন্য দুটো লোন পেয়ার যদি থাকে, সেই লোন পেয়ার এমনভাবে আমাকে রাখতে হবে যে যাদের মধ্যে ওদের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা থাকতে পারে, ঠিক আছে। নাও এখানে কিছু চার্ট দেওয়া আছে, সেই চার্টগুলো কি ফর্মুলা ওয়াইজ, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান ফর্মুলা AB2, লোন পেয়ার যদি 0 হয়, এক্সাম্পল বেরিলিয়াম H2, জিওমেট্রি লিনিয়ার। এবার যদি একটা ইলেকট্রন থাকে, দ্যাট ইজ CH2 বেন্ট, যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে H2O, দ্যাট ইজ মাস্ট বি বেন্ট, আর তিনটে থাকলে XCF2, দ্যাট ইজ মাস্ট বি লিনিয়ার। নাও AB3 লোন পেয়ার 0 হলে BF3, দ্যাট ইজ ট্রাইগোনাল প্ল্যানার, ও একটা যদি লোন পেয়ার থাকে NH3, ট্রাইগোনাল পিরামিডাল, দুটো ইলেকট্রন থাকলে IF3, দ্যাট ইজ টি শেপড। নাও AB4 দ্যাট ইজ লোন পেয়ার 0 হলে BH4, দ্যাট ইজ মাস্ট বি টেট্রাহেড্রাল, একটা যদি লোন পেয়ার হয় SF4, বাটারফ্লাই স্ট্রাকচার, দুটো ইলেকট্রন থাকলে XCF4, দ্যাট ইজ মাস্ট বি স্কয়ার প্ল্যান স্ট্রাকচার। AB5 যেটা লোন পেয়ার যদি 0 হয়, PF5, দ্য ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার, 1 হলে IF5, দ্য টেট্রাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার। নাও নেক্সট ওয়ান AB7 দ্যাট ইজ 0 IF7, দ্য পেন্টাগোনাল বাইপিরামিডাল, এটাও তাই সেম। AB8 0 হলে ZrF8 মাইনাস, দ্যাট ইজ টেট্রাগোনাল অ্যান্টিপ্রিজম, আর নেক্সট ওয়ান একটা হলে তাহলে MOCN হোল 8 4 মাইনাস ট্রাইগোনাল ডোডেকাহেড্রন, ওকে। Now AB9 is cerium H9 2 minus, that is tricap trigonal prism, বোঝা গেল। তো দিস চার্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ লোন পেয়ারে উপস্থিতির জন্য ওদের কি হচ্ছে, জিওমেট্রিটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল, ওকে। দেয়ার মাস্ট বি লিনিয়ার স্ট্রাকচার, CO2 দিস রকম এরকম লিনিয়ার স্ট্রাকচার হয়, পেন শেপ SO2, ট্রাইগোনাল ট্রাইঙ্গুলার প্ল্যানার, দ্যাট ইজ BCl3 BF3, এরকম টেট্রাহেড্রাল CH4, টেট্রাহেড্রাল NH3, একটা লোন পেয়ার থাকে বেন্ট H2O, দুটো ইলেকট্রন থাকে,
আবার স্কোয়ার প্ল্যানার বাট দুটো ইলেকট্রন থাকে XCF4, একটা ইলেকট্রন থাকে ওপরে অ্যাক্সিয়ালি, দ্যাট ইজ BrF5, অক্টাহেড্রাল SF8, অ্যান্ড দ্যাট ইজ লিনিয়ার XCF2। যদিও লোন পেয়ার থাকে কিন্তু লোন পেয়ারগুলোকে জিওমেট্রিতে কনসিডার করা হয় না, দে আর কনসিডার্ড অ্যাজ শেপ নট জিওমেট্রি, সো দ্যাটস ওয়াই দিস ইজ লিনিয়ার স্ট্রাকচার। ওকে, বোঝা গেল? তো একই টেট্রাহেড্রাল গ্রুপের মধ্যে CH4 দ্যাট ইজ মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার থাকা সত্ত্বেও লোন পেয়ারের জন্য ওদের জিওমেট্রিটা ডিফারেন্ট হচ্ছে। শেপ উইল বি টেট্রাহেড্রাল সেম, but geometry that should be defined. But that is CH4, that is complete tetrahedral. As there is ammonia, one electron is one lone pair is there, so this is pyramidal shape, and for water there must be bent shape or V shape. Okay, so that's why this lone pair of structure many geometry can be developed. ওকে, যেমন CLF3 ক্ষেত্রে T shape structure, বিকজ দুটো লোন পেয়ার কি হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, দুটো কোণের মধ্যে থাকছে, দ্যাটস ওয়াই কী হচ্ছে ওভারঅল কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডাল, বাট অ্যাকচুয়ালি CLF3 শেপ যে জিওমেট্রি শো করছে সেই জিওমেট্রিটা হলো টি শেপ জিওমেট্রি। ওকে, তো জিওমেট্রি ক্যান বি চেঞ্জ ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার। ওকে, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার লোন পেয়ার রিপারেশন ইজ ম্যাক্সিমাম, সো দ্যাটস ওয়াই লোন পেয়ারকে অনেকটা দূরে রাখতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে ওদের ডিস্টেন্সকে। ওকে, বোঝা গেল? এবার একটা কথা আমরা জানি ট্রাইগোনাল প্ল্যানার। ওকে, এটা হয়ে গেল ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার। এই জায়গায় সবসময় মনে রাখবে, এই জায়গায় এই জায়গায় সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে দেওয়া হবে, ঠিক আছে? আর পেন্টাগোনাল পাইপিরামিডাল এখানে হবে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। এখানে দেখো, এখানে থাকবে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট আর এখানে থাকবে ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, ঠিক আছে? এটা কিভাবে এক্সপ্লেন করা হয়? বাই বেনস রুল, বাই ইলেকট্রোনেগেটিভিটি। কোন জায়গায় পি এস ক্যারেক্টার বেশি, কোন জায়গায় পি ক্যারেক্টার বেশি। তো আমার যতদূর মনে পড়ে যে ট্রাইগোনাল বাইপিরামিডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়, এস ক্যারেক্টারটা বেশি হয়, দ্যাটস ওয়াই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে রাখা হয়। আর তোমার পেন্টাগোনাল বাইপিরামিডে ঠিক তার অপোজিট হয়, সেখানে পজিটিভ এলিমেন্টকে উপরে রাখা হয়, ঠিক আছে? আর চেষ্টা করা হবে যে লোন পেয়ার যদি থাকে সেটা সবসময় ম্যাক্সিমাইজ ডিস্টেন্সে রাখা যাবে, ঠিক আছে? বোঝা গেল? ওকে, তাহলে কেমিক্যাল বন্ডিং, the phenomena of union of two or more atoms involving redistribution of electrons so that each atom involved in bonding acquires stable configuration. In order to gain stability is known as chemical bonding. Chemical bonding basically various types are there: ionic bonding, covalent bonding, coordinate bonding, and metallic bonding. But I discuss here that is ionic bonding and covalent bonding specially. Ionic bond, that is complete transfer of electron. There must be like dissolve like. There must ionic bonds are brittle, high melting point, and because charge directly proportional to melting point, size inversely proportional to melting point. Okay, next one, conductivity is there. They are in the solid state, they are unable to conduct electricity, unable to conduct conductivity, and mobility of ions are not there, but when they are ionic liquid or aqueous solution, they can be do that. Okay, next one, covalent bonding, there should be mutual sharing. Valence bond theory, there must be symmetry match and proper symmetry and proper energy having the two atomic orbitals, they must be combined to each other to produce key bonding. Okay, there should be lateral overlap, head-on overlap termed as sigma bonding, and lateral overlap are termed as pi bonding. There must be bond energy, pp bond energy maximum, then sp, then ss, then pp bond lateral overlapping. pp lateral overlapping is the weakest bonding in all of the four category. Okay, next one, wave mechanical treatment, that is psi can be written as combination of psi A, psi B. Where A and B system, they are non-interacting, independent to each other. Okay, there must be limitation of valence bond theory, that is fail to explain the paramagnetic behavior of oxygen, fails to explain bonding in electron deficient compound as well as in metal and intermetallic compounds, lacks mathematical expression so much, and fail in resonance theory.
Linear combination of atomic orbitals, that is psi mo equal to psi a plus minus psi p. That is in-phase bonding, out-phase bonding. One of that is depend on this. We can designate as bonding molecular orbitals, anti-bonding molecular orbitals. And there must be in molecular orbital diagram there should be two categories, that is less equal 14 and greater than 14. That is Z atomic number. If less equal 14 atomic number, so there must be pi to px and pi to py is more is less energetic than sigma to pz. That's why pi to px, pi to py, that should be under of the sigma to pz. কিন্তু যখনই 14 থেকে বড় হবে তো অ্যাটমিক নাম্বার, তখন কি হবে, সবচেয়ে বেশি নিচে থাকবে হলো সিগমা টু পিজেড, তারপর পাই টু পি এক্স, পাই টু পি ওয়াই হবে। ঠিক আছে, and pi to px, pi to py energy same হবে degenerate, and pi star to px, pi star to py ro energy same হবে degenerate. Okay, next one, bond order, that is half of bonding electrons minus anti-bonding electrons. Always see a bond order directly proportional to stability, directly proportional to dissociation energy or bond energy, directly proportional to bond strength, inversely proportional to reactivity, inversely proportional to bond length. Okay, bond order, if 0 the molecule does not exist, if positive value is there the molecule exists and stable. And always remember, paramagnetism can be determined by spin Morley formula most of the cases, that is root over n into n plus 2. More magneton, mu is the magnetic moment, n is the number of unpaired electrons. Now this is given. Okay, next this, there must be so many things are there, AB2, AB3, AB4, AB5, they are termed at that. That is this is the formula. There must, on the presence of lone pair, their geometry are defined. Okay, the some examples are there. Okay, okay.